আজকে যেই বই তিনটি নিয়ে আলোচনা হচ্ছে এখানে আমাদের বন্ধু এখানকার কর্মজীবী কর্মকর্তা সোহেল আহমেদ মুন্না উনি বই তিনটির নাম আপনাদেরকে বলেছেন। জিয়াউর রহমানের আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকা, ফারাক্কা চুক্তিতে জিয়াউর রহমানের ভূমিকা এবং উন্নয়ন উদ্যোগ জিয়াউর রহমানের, এই তিনটি বই মোটা থাকে। তো এই বই তিনটি এখানে প্রকাশিত হয়েছিল আজ থেকে আরও 22 বছর আগে, যখন এখানকার মহাপরিচালক ছিলেন ডক্টর রিজওয়ান সিদ্দিকী। তো 22 বছর পরে এই বই তিনটি নতুন মোড়কে আমাদের সামনে এখানে এসে হাজির হচ্ছে। তো মাঝখানে 22টি বছর ছিল, সেই 22টি বছরের মধ্যে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলতে পারি 2014-15 সালের দিকে, 2014 সালের দিকে একতরফা ইলেকশনের পরে 2014 সালের পরে আমি এখানে এসেছিলাম আমার পেশাগত কাজে, যে ওই 2014 সালের ইলেকশনটি গণমাধ্যমে কীভাবে মানে চিহ্নিত করা হয়েছে এবং সেই তৎসংশ্লিষ্ট সংবাদ এবং আরও কিছু কাগজ সংগ্রহ করতে। তো এটার জন্য এসে তখন আমি যেটা পাইনি কিংবা যখন সেগুলো মুখোমুখি হয়েছিলাম যেই অভিজ্ঞতার মধ্য দিয়ে, তো ঠিক 14 থেকে 11 বছর পরে, যে 2025 এখন চলছে, তো এই 11 বছর পরে এখানে এসে আমরা আবার কথা বলছি। বই তিনটি প্রকাশিত হয়েছিল 22 বছর আগে, যখন এখানকার মহাপরিচালক ছিলেন ডক্টর রিজওয়ান সিদ্দিকী। তো মাঝখানের 22 বছরের মধ্যে আমরা জানি যে 18 বছর প্রায়, তো এবং 16 বছর প্রায় একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ দল, বিশেষ ব্যক্তিকেন্দ্রিক যে ব্যক্তি পূজার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই জন্যই কিন্তু এই যে 22 বছর আগের বই আবার নতুন করে আড়ম্বর করে সামনে প্রকাশ করতে হচ্ছে। এটার মূল কারণ আমি যদি ভুল না করে থাকি এটা, অর্থাৎ এই সময়ে বাংলাদেশের ইতিহাস এককেন্দ্রিক ছিল। সেই ইতিহাস চর্চার আগের যেই পুস্তকগুলো ছিল, আগে যেই অভিধান ছিল, সেই বইগুলো এখন আর পাওয়া যেত না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে বর্তমান মহাপরিচালক ফারুক ভাইকে আমি এবং পিআইবি যে গবেষণা টিম, আমি তাদেরকে এবং প্রকাশনা বিভাগ তাদেরকে আমি একজন লেখক হিসাবে, ক্ষুদ্র লেখক হিসাবে ধন্যবাদ দিতে চাই যে এই বইগুলো আবার পুনঃপ্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এতে আমি আশা করি যে আগামী দিনের যারা আমাদের মতো যারা লেখক হতে চাইবেন, যারা গবেষণা করতে চাইবেন, তাদের গবেষণার পাথেয় হবে এবং তাদের জন্য গবেষণা কাজে বা লেখালেখির কাজে এটি সহায়ক ভূমিকা রাখবে। আচ্ছা, জিয়াউর রহমানের যে তিনটি বই, আমি বই তিনটি নিয়ে যদি সংক্ষেপে বলি, ফারুক ভাই বলছেন সংক্ষেপে বলতে, জিয়াউর রহমান সম্পর্কে কেন জানি মনে হয় বাংলাদেশের সবচেয়ে ভুল বোঝা, মানে অর্থাৎ ভুল মিসরিড করা পলিটিশিয়ান হচ্ছেন জিয়াউর রহমান। এটা আমার মাঝে মাঝে মনে হয়। আমি এক্ষেত্রে একটা উদাহরণ দিই। সৈয়দ শামসুল হকের একটা বিখ্যাত উপন্যাস আছে খেলারাম খেলে যা। তো সৈয়দ শামসুল হকের খেলারাম খেলে যা উপন্যাসের একজন ক্যারেক্টার আছে বাবর আলী। তো বাবর আলী সম্পর্কে নানা কথা, পুরো উপন্যাসটা যদি কেউ পড়ে, শেষ বাক্যটি পড়ার আগ পর্যন্ত মনে হবে যে বাবর আলী হচ্ছে গিয়ে একজন লুম্পেন, একজন ব্যভিচারী, একজন যাচ্ছে তাই স্বেচ্ছাচারী মানুষ, তিনি যা খুশি তা করেন, এরকম একটা মনে হবে। কিন্তু যে ম্যাজিক্যাল লাইন, মানে শেষ বাক্যটা যখন বাবর আলী যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে, গাড়ি নিয়ে যখন তিনি পড়ে যাচ্ছেন এবং তখন তিনি বলেন যে তার সাথে আরও একজন ছিল, সে জাহেদা, অর্থাৎ বাবর আলীর বোন। অর্থাৎ যেই বাবর আলীকে আমরা পুরো উপন্যাস জুড়ে, উপন্যাসিক নিজে লেখক চালিত করেছেন একজন ভিন্ন মানুষ হিসাবে, শেষের বাক্য হিসাবে আমরা তাকে দেখলাম একজন মানবিক মানুষ হিসাবে। যেই বাবর আলী স্বজন, বোন, স্নেহপরায়ণ, পরিবার, দেশ, সেটাকে তিনি চিহ্নিত করলেন একটা মতো শেষের বাক্য দিয়ে। তো এরকম একজন পলিটিশিয়ান জিয়াউর রহমান বাংলাদেশের, যার সম্পর্কে তিনি এসেছিলেন একজন সৈনিক হিসাবে এবং তিনি দেশটাকে শাসন করেছেন। শাসনটা তিনি করেন নাই, তিনি আসলে নিজেও সহযোদ্ধা ছিলেন। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তাকে দেখেছি, ইতিহাসে পড়েছি। তিনি খাল খনন করেছেন, তিনি মাঠে ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে ছিলেন। তো তিনি এসেছিলেন সৈনিক হিসাবে। সৈনিকের যেই প্রখর তেজ এবং শক্তি, সেটি তার মধ্যে যেমন ছিল, আমরা 71-এর রণাঙ্গনে দেখেছি জেড ফোর্সের একজন অগ্রগামী সেনানী হিসাবে। আবার বাংলাদেশ যখন ক্রান্তিকালে, যখন সিপাহী জনতার যখন উত্থান হলো, সেই সময় আবার আমরা সেই জিয়াউর রহমানকে দেখেছি যে একজন বিচক্ষণ অধিনায়ক হিসাবে কি করা উচিত, সেই দৃঢ় সিদ্ধান্তটি তিনি স্রোতে গা না ভাসিয়ে তিনি সেই জায়গায় অটুট ছিলেন এবং তার কি করা উচিত কোনো হঠকারী সিদ্ধান্ত না নিয়ে তিনি আবার সেই সিদ্ধান্তটি নিয়েছেন। তো সেই জায়গায়
সেই জিয়াউর রহমানকে আমরা পরবর্তীতে দেখলাম শুধুমাত্র জিয়াউর রহমানকে ভিলেন বানানোর জন্যই আরও যারা ধরেন একটা সিনেমায় একজন নায়ক থাকে, তার সাথে আরও 4-5 জন ঘুরে বেড়ায়। সো সেই যারা চারপাশে ঘুরে বেড়ায় তাদেরকে হিরো, জিয়াউর রহমানকে ভিলেন বানানোর জন্যই যারা আসলে ঘুরে বেড়ানোর ক্যারেক্টার তাদেরকে হিরো বানানো হয়েছিল, শুধুমাত্র একজন জিয়াউর রহমানকে ভিলেন বানানোর জন্য। তো এই জন্য আমার মনে হয় যে জিয়াউর রহমান হচ্ছে কি বাংলাদেশের এই পলিটিশিয়ানদের মধ্যে একজন রাষ্ট্র শাসক হিসাবে, রাষ্ট্রপতি হিসাবে ভুল বোঝা একজন ক্যারেক্টার। তো সেই জায়গায় এই জিয়াউর রহমানকে নিয়ে যে 3টি পাবলিকেশন, আমরা যদি বলি যে জিয়াউর রহমানের আন্তর্জাতিক সম্পর্ক কেমন ছিল, জিয়াউর রহমানের ফারাক্কা চুক্তি নিয়ে আমরা শুধু ফারাক্কা আন্দোলনের কথা বা কথা শুনলেই মনে হয় যে মাওলানা ভাসানীর কথা মনে হয় যে মাওলানা ভাসানী ফারাক্কা অভিমুখে লং মার্চ করেছিলেন, এটা আমাদের কাছে কিংবদন্তি হয়ে আছে। পাশাপাশি জিয়াউর রহমান ফারাক্কা নিয়ে যে কূটনৈতিক এবং যে পররাষ্ট্র নীতির যে একজন সফল দক্ষতার পরিচয় দিয়েছিলেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ বলি। সেটা হচ্ছে যে জিয়াউর রহমান ভারতের সঙ্গে গঙ্গার পানির ন্যায্য হিসা আদায়ের উদ্যোগ কীভাবে গ্রহণ করেছিলেন। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে গঙ্গার পানি ন্যায্য হিসা আদায় না হওয়ার জন্য তিনি জাতিসংঘে গিয়েছিলেন, জাতিসংঘে অভিযোগ দিয়েছিলেন। তখন জাতিসংঘ ভারতকে আহ্বান জানিয়েছিল এবং তখন সেটি একটি সফল আলোচনা হয়েছিল, তার একটি পরিসমাপ্তি আমরা দেখেছিলাম। অর্থাৎ মানে যেটির জন্য যুদ্ধ দরকার ছিল না, যেটির জন্য কোনো সংঘর্ষ বা হুমকিতম্বি দরকার ছিল না, একটি কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হয়েছিল এবং সেটার ফল কিন্তু পরবর্তীতে আমরা এখন পর্যন্ত আমরা ভোগ করছি। একইভাবে জিয়াউর রহমানের আন্তর্জাতিক উন্নয়নে যেই উদ্যোগগুলো ছিল, এখানে আরও যারা আলোচক আছেন তারা নিশ্চয়ই বলবেন, ফারুক ভাই বলেছেন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা করতে। আর জিয়াউর রহমানের যে আমি শেষ করব আমার আলোচনা, 22 বছর এই বইগুলো কেন বাজারে ছিল না, পিএবি আবারও এই বইগুলো 22 বছর পরে নতুন করে প্রকাশ করলো। আমরা বাংলাদেশে আর এমন কোনো নতুন কায়েম বা নতুন ব্যবস্থা বন্দোবস্ত দেখতে চাই না যাতে করে এরকম অবস্থার আবার তৈরি হয়, এরকম মোসাহেবি গোষ্ঠী যাতে তৈরি না হয়, এবং একই সাথে ইতিহাসে যার যা ভূমিকা সেটি নিজের পেশায় থেকে সেটি যেন রচনা করা যায়, সেটি যেন সামনে তুলে ধরা যায়, এরকম উদ্যোগ যাতে আমরা নিজেরা করতে পারি। ফারুক ভাই আমার কথা বলতে গিয়ে শেষ করছি আমি আমার বক্তব্য, বলছিলেন যে শুধুমাত্র একটি নিষিদ্ধ নাম লিখতে গিয়ে চাকরিচ্যুত হয়েছিলাম আমি। তো এরকম ঘটনা যাতে না ঘটে, তো আমি আমার বক্তব্য শেষ করছি। খুবই ইন্টারেস্টিং মনে হবে, আমার নিজের কাছে মনে হচ্ছে। এখানে এক মঞ্চ উপবিষ্ট যারা আছেন, একজন আমার শ্রদ্ধেয়জন তিনি বলছিলেন আমাকে কিছুদিন আগে, তো মানে হাসিনার ফ্যাসিবাদের আমলে লেখালেখির জন্য 2বার চাকরিচ্যুতর অভিজ্ঞতা যেমন আমার হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তেমনি মালিক পক্ষের অর্থাৎ মালিকের কাজ করতে না পারার জন্য আবার আমি চাকরিচ্যুত হয়েছি। এই কথাটি ফারুক ভাই বলেন নাই, আমি সেটা এখানে বলে গেলাম। তো স্বাধীন সাংবাদিকতা যারা আমরা এখানে করতে চাই, শুধু সাংবাদিকতা করা মানে মালিকের বাড়ির প্রহারায় হচ্ছে গিয়ে প্রভুর মতো, মানে মালিক প্রভু আর কুকুরের মতো ভিত্তের মতো বসে থাকবো, এই কাজটা যদি করি না বলেই চাকরি আমরা করতে পারছি না। স্বাধীন সাংবাদিকতা রক্ষায় পিআইবির মতো প্রতিষ্ঠান গড়ে তোলা এবং স্বাধীন সাংবাদিকতা যারা সত্যিকার অর্থে করতে চায় তাদের জন্য তাদের জান ও জবানের নিশ্চয়তা যদি আমরা নিশ্চিত করতে পারি, সেজন্য আসলে আমরা জুলাইয়ে নেমেছিলাম। সেই আমাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ, সেটা আমরা সবাই মিলে নির্মাণ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ।